হাসনাত আবদুল্লারা সেনাপ্রধানের বিরুদ্ধে কিংবা সেনাবাহিনীর বিরুদ্ধে ক্ষেপলেন কেন? সেনাপ্রধানের বিরুদ্ধে বিষোদ্গার করার সাহস কোথায় পেলেন? ঢাকায় এই মিছিল কেন হলো? হাসনাত না ওয়াকার, হাসনাত হাসনাত, এই মিছিল করার সাহস কোত্থেকে আসলো? খেলা কিন্তু একটা শুরু হয়ে গেছে। আশ্চর্যজনক ঘটনা ভাই। হাসনাত যে দাবি করছে, আবার পাল্টা খন্ডাচ্ছে কে? সার্জিস। দেখুন দর্শক, তাদের দুই গ্রুপের মধ্যে কি ভয়াবহ সংঘর্ষ হচ্ছে এবং সর্বশেষ খুবই এদিকে এবার হাসনাত আবদুল্লাহ এবং সার্জিসের মধ্যে মুখোমুখি ঝামেলা হয়। দেশের অস্থিতিশীল পরিবেশ মোকাবেলায় সেনাপ্রধান ভয়াবহ অ্যাকশন নেন। ডক্টর ইউনূসের উপরেও কঠিন প্রভাব পড়ে। হঠাৎ দেশের পরিস্থিতি সম্পূর্ণ ঘুরে গিয়েছে। হাসনাত আবদুল্লাহ বড় ধরনের বিপদেই পড়ে গেলেন। এবার তার সহকর্মী সার্জিস আলম তার বিরুদ্ধে দাঁড়ালেন। নতুন রাজনৈতিক দল মনে হচ্ছে যে নিশানা হারিয়ে ফেলেছে। কোন নিশানায় তারা আগাচ্ছে সেটা এখন জনগণের কাছেও যেমন স্পষ্ট নয়, তাদের নেতাকর্মীদের মধ্যেও কিছুটা নতুন করে সন্দেহ তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। হাসনাত আবদুল্লাহর নিরাপত্তার দায়িত্ব নিতে হবে এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। হাসনাত আবদুল্লাহর কিছু হলে ওয়াকারুজ্জামানের উপরই এটা বতরাবে বলে আমি মনে করছি। জনাব ওয়াকারুজ্জামান, আপনি কি বলেছেন আর না বলেছেন এই নিয়ে এখন যাই হোক, হাসনাত আবদুল্লাহকে এখন নিরাপত্তা দিয়ে দায়িত্বে রাখাটা মানে তার নিরাপত্তার দায়িত্বটা আপনার উপর অটোমেটিক বদলে গিয়েছে। আমাদের বাংলাদেশের সেনাবাহিনী বর্তমান দেশকে বাঁচানোর জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বকে বাঁচানোর জন্য, কিংবা দেশের স্বার্থে, কিংবা ওয়াকারকে বাঁচানোর জন্য যে কোনো পরিস্থিতি হোক না কেন সমস্ত কিছুর মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। আপনারা দেখে থাকবেন যে সমন্বয়ক সার্জিস, হাসনাত, পিনাকি, ইলিয়াস সাধারণ পরিকল্পনা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গত 3 দিন 4 দিন ধরে যে নাটকটা চালানো হলো সারা দেশে ইউনূস সাহেবের মাধ্যমে, আমরা সব একেবারে বোকার স্বর্গে বাস করি, আর ওনারা হচ্ছে একেবারে জিনিয়াস মাইন্ড, সত্যি জিনিয়াস মাইন্ড। এরকম একটা নাটক যে 84 বছর বয়সী একজন বৃদ্ধের মাথা থেকে বার হতে পারে, এটা সত্যি বাহবার যোগ্য। সেনাপ্রধান আসলে কি করতে চায়? সেনাপ্রধান কি করতে চাইলে আমি এটা নিয়ে মোটেও চিন্তিত না। আমি চিন্তিত আসলে যেসব রাজনৈতিক দলের নেতারা সেনাপ্রধানের পক্ষে, আমি তাদেরকে নিয়ে চিন্তিত। তারা কি দেশকে ভালোবাসে? সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের কি হয়েছে এবং তাদের মাঝখানে কি নিয়ে দ্বন্দ্ব, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, মূলত এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহর সঙ্গে কি হয়েছে তার সঠিক তথ্য কিন্তু খুব কম লোকজনই জানে। হাসনাত আবদুল্লাহ ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মূলত কি হয়েছে। হাসনাত আবদুল্লাহরা সেনাবাহিনীর ওপরে ক্ষেপলেন কেন? সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করার ঔদ্ধত্য দেখালেন কেন? তাদের আসলে ওই কি পয়েন্টটা কি? কোথায় থেকে তারা উৎসাহিত হলেন সেনাবাহিনীর বিরুদ্ধে লাগতে হবে? চলে যায় 25 তারিখের সেই ঘটনার দিকে। 25 ফেব্রুয়ারি সেনাপ্রধান শক্ত অবস্থান নিলেন, বললেন এনাফ ইজ এনাফ, আর সহ্য করা হবে না। কোনটাকে এনাফ বললেন? মবতন্ত্রকে এনাফ বললেন। সারা দেশে যেভাবে মবের কালচার তৈরি হয়েছে, যার যা ইচ্ছা সে তাই করছে। ইচ্ছা হলেই আওয়ামী লীগ ট্যাগ দিয়ে, ফ্যাসিস্ট ট্যাগ দিয়ে কাউকে মেরে ফেলা হচ্ছে, কাউকে আক্রমণ করা হচ্ছে, কারো বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, বুলডোজার এনে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, 32 নম্বরের ঐতিহাসিক স্মৃতি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেগুলোর পক্ষে সাফাই গাওয়া হচ্ছে। গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে, আকম মোজাম্মেলের বাড়িতে ডাকাতি করতে গিয়েছিল, সেখানে
নানাভাবে নানা রকমের কথা বলে এটা অন্য ডাকাত গিয়েছিল, তাদেরকে ধরতে গিয়ে ছাত্ররা বিপদে পড়েছে, এরকম তত্ত্ব প্রচার করা হয়েছে। কিন্তু সবই যে মবতন্ত্র, সারা দেশে যে পরিমাণ মব হয়েছে 5 তারিখ 6 তারিখ আগস্টের, গত বছরের আগস্টের, সেটা না হলে শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার বাস্তবতা ছিল। মানুষ ক্ষোভে এতদিন আন্দোলন করেছে, ক্ষোভে রাগে অনেক কিছু করেছে, কিন্তু তার পরের ঘটনাগুলো তো সেটা হওয়ার কথা নয়। আগস্টের 8 তারিখে যখন ইউনূস সরকার ক্ষমতা নিলেন, তার আগের 3 দিন না সরকার ছিল না দেশে, কিন্তু ক্ষমতা নেওয়ার পরে এই ঘটনাগুলো কেন হলো, একের পর এক কেন হলো, এই অবজারভেশনটাই সেনাপ্রধান দিয়েছেন। সেনাপ্রধান তার স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছিলেন। সেনাপ্রধান মবতন্ত্রের বিরুদ্ধে বলেছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির মূল কারণ মবের সংস্কৃতি, অর্থাৎ ছাত্র সমন্বয়কদের সরাসরি তিনি দোষী করেছিলেন এবং তাদেরকে সাবধান করে দিয়েছিলেন যে এনাফ ইজ এনাফ, আর এগুলো সহ্য করা হবে না। পুলিশের মনোবল ভেঙে দেওয়া হয়েছে নানাভাবে, সেই কথা তিনি বলেছিলেন নিজেদের মধ্যে যদি সৌহার্দ্য না থাকে তাহলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না, আপনারা সাবধান হয়ে যান, আপনাদের সাবধান করছি। এই যে সাবধান করলেন, এতেই হাসনাতদের আঁতে ঘা লাগলো। হাসনাত এবং হাসনাদের গুরু যারা রয়েছে তাদের আঁতে ঘা লাগলো যে এই ইচ্ছামতো তো যাকে তাকে ট্যাগ দিয়ে, যে কোনো ট্যাগ দিয়ে আক্রমণ করা যাবে না, এখন তো সেনাবাহিনী খেপে যাবে, তাহলে তো সেনাবাহিনীকে একটু শায়েস্তা করা দরকার। সেনাবাহিনীকে শায়েস্তা করার একটা উপায় দেখলেন কি, এই উপায়টা বের করলেন এই গত 21 তারিখে ফেসবুক পোস্টে। তিনি মনে করলেন যে এখন আমি যদি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলি, তাও ওই যে আগের যে ছাত্র জনতা, সেই ছাত্র জনতা আমাকে সাপোর্ট দিবে এবং আমার পক্ষে এসে সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, জেনারেল ওয়াকারকে পদচ্যুত করে দেয়া হবে, সেনাবাহিনীকে বিতর্কিত করা হবে। কিন্তু সেনাবাহিনীর মতো এত সুশৃঙ্খল একটা বাহিনী, দেশপ্রেমিক বাহিনী, কুল হেডে যেভাবে ব্যাপারটাকে পরিস্থিতিটাকে ট্যাকেল দিয়েছে, সেটা প্রশংসা না করে থাকা যায় না। তারা মাথা ঠান্ডা রেখেছে, তারা এই ব্যাপারে মাথা গরম করেনি, তারা হাসনাতকে সাথে সাথে তুলে নিয়ে যায়নি, অ্যারেস্ট করেনি, রিমান্ডে নেয়নি, ঠান্ডা মাথায় ব্যাপারগুলোকে মোকাবেলা করেছে। হাসনাতটা কি করলেন? হাসনাতটা মনে করলেন যে পরের দিন একটা সমাবেশ করবেন এবং সেই সমাবেশ থেকে সেনাবাহিনী প্রধানের অপসারণ দাবি করা হবে, সেনাবাহিনীকে আরও বেশি বিতর্কিত করা হবে, ব্যাপক লোক সংখ্যা দেখিয়ে এটা প্রমাণ করা হবে যে ছাত্র জনতা এখনও তাদের সঙ্গে রয়েছে, তারা যেটা বলছে সেটাই ঠিক। হাসনাতের ওই স্ট্যাটাসের পরে ফেসবুকে নানাভাবে অনেকে স্ট্যাটাস দিতে শুরু করলেন, আমাদের একটা জার্সি পরা ক্যাপ্টেন রয়েছে যে ভয় পায় না। হাসনাত বললেন আমি মরে যাব ঠিক আছে, কিন্তু জাতি জেনে যাক কি কারণে আমি মারা গেলাম। এই যে অধ্যত্বপূর্ণ স্ট্যাটাসগুলো, কেউ অনেক সাংবাদিককে আমি দেখেছি ফেসবুকে স্ট্যাটাস দিতে যে এই মুহূর্তে সেনাপ্রধানকে অপসারণ করা হচ্ছে না কেন। এই সকল যে অধ্যত্বপূর্ণ আচরণগুলো, সেই আচরণগুলোর মূল কারণ হচ্ছে সেনাপ্রধান 25 তারিখে এদের আঁতে ঘা দিয়ে কথা বলেছিলেন, মবতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং মবতন্ত্রের কাজ যদি আর করা হয় তাদেরকে গ্রেপ্তার করা হবে, যেটা সারা দেশে আমরা দেখেছি। এরপরে আর তেমন কোনো মব হয়নি। এরপরে অনেক সমন্বয়ককে সারা দেশে, আজকেও অনেক খবর এসেছে, গতকালকেও অনেক খবর এসেছে, সমন্বয়ক এখানে গ্রেপ্তার হচ্ছেন, ওখানে গ্রেপ্তার হচ্ছেন, মসজিদের টাকা 5 লাখ টাকা লুট করে সমন্বয়ক গ্রেপ্তার, এই জেলায় সমন্বয়ক গ্রেপ্তার, ওই জেলায় সমন্বয়ক গ্রেপ্তার, পার্টির আহ্বায়ক গ্রেপ্তার, এরকম নানা ঘটনা কিন্তু ঘটছে। আমরা নাহিদ ইসলামকে দেখলাম বরিশালে নিজের দলের মিটিংয়ে গিয়ে সেখানে মারামারির কবলে পড়লেন। অবশেষে যে পুলিশকে এতদিন বিতর্কিত করেছেন, সেই পুলিশই কিন্তু তাকে উদ্ধার করে নিরাপদে ঢাকায় পাঠিয়ে দিলেন। ঝালকাঠির প্রোগ্রাম বাতিল করা হলো। হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাস দেওয়ার পরে যখন আর পায়ের নিচে মাটি পেলেন না, কিংবা মনে করলেন যে এখানে হাঁটু পানি, দেখলেন যে সেখানে অথই পানি, সেই পানিতে সাঁতার দেওয়া সম্ভব নয়, তখন সার্জিস আলমকে দিয়ে পাল্টা পোস্ট দেওয়ানো হলো যেন মানুষ
মনে করে যে তারা একটা ছোট্ট ভুল করেছে, সেই ছোট্ট ভুল থেকে সার্জিস আলমের এই স্ট্যাটাসে তারা পরিত্রাণ পেয়ে যায়। কিন্তু এত সহজেই কি পরিত্রাণ পাওয়া যায়? আমার মনে হয় এত সহজেই পরিত্রাণ পাওয়া যায় না, কারণ সেনাবাহিনী নিশ্চয়ই দেখবে যে এদের সুদূর প্রসারী পরিকল্পনাটা কী ছিল। একটা গোয়েন্দা রিপোর্ট এসেছে, যেটা সাংবাদিক জিল্লুর রহমান ফাঁস করে দিয়েছেন। একটা গোয়েন্দা রিপোর্ট গোয়েন্দাদের হাতে এসেছে যে ঈদের পরে 14 জনের একটা টিম দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করেছে, যার উদ্দেশ্য হচ্ছে নির্বাচন পিছিয়ে দেয়া এবং বিএনপিকে দুর্বল করে দেয়া এবং ইসলামিস্ট যে দলগুলো, সেই দলগুলোকে সামনে নিয়ে এসে ক্ষমতায় নিয়ে আসা। সেই উদ্দেশ্যে 14 জনের একটা দল তৈরি হয়েছে, যেটা গোয়েন্দাদের হাতে ছবি, নাম সহ রিপোর্ট এসেছে। এই তথ্য ফাঁস হওয়ার পরেই বোঝা গেল যে গোয়েন্দাদের হাতে, সেনাবাহিনীর হাতে একটা বড় ষড়যন্ত্রের যে জাল, সেই জাল চলে এসেছে এবং সেই জাল যে আর বিস্তার লাভ করা সম্ভব নয়, সেটা সেনাবাহিনী বুঝিয়ে দিয়েছে। সেনাবাহিনী বুঝিয়ে দিয়েছে বলে গতকালকে রাতে আমরা দিনভর দেখেছি, রাতভর শুনেছি নানা রকমের গুজব, সেনানিবাসে কি হচ্ছে, বঙ্গভবনে কি হচ্ছে, এরকম নানা রকমের গুজব তো না, গুঞ্জন শুনেছি। এটা হচ্ছে, ওটা হচ্ছে, দেশে জরুরি অবস্থা আসছে কিনা, সেনাপ্রধান আজকে সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দিবেন, নানা রকমের কথা কিন্তু ছড়িয়ে পড়ছে। যে কথাটা বললাম যে হাসনাত আবদুল্লাদের খেপে যাওয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ যে সেনানিবাস উড়িয়ে দিতে বললেন, তখন তার পাশে দাঁড়িয়েছিল কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তার পাশে দাঁড়িয়েছিলেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রের একজন কর্মচারী হয়ে তিনি একটা রাজনৈতিক দলের নেতার পাশে দাঁড়িয়ে থেকে তাকে দিয়ে, মানে তিনি বলছেন, তাকে দিয়ে তো বলাচ্ছেন না, রাজনৈতিক দলের নেতা বলছেন সেনানিবাস উড়িয়ে দেবেন, রাষ্ট্রপতিকে বিশ্রী ভাষায় গালাগালি করছেন, কিন্তু রাষ্ট্রের সেই কর্মচারী সেটা দাঁড়িয়ে উপভোগ করছেন। এটাও রাষ্ট্রবিরোধী একটা কর্মকাণ্ড কিনা, সেই আলোচনাও চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। সব মিলিয়ে আমার মনে হয় যে পরিকল্পনায় আগানো হচ্ছিল, যে উদ্দেশ্যে হাসনাত আবদুল্লার ফেসবুক স্ট্যাটাস দেয়া, সেই উদ্দেশ্য মনে হয় সফল হলো না, সেই উদ্দেশ্যে ভাটা পড়ে গেল। এখন তাদের নিজেদের বিপদ সামলাতে নিজেদের মধ্যেই অস্থিরতা কাজ করবে। এমনকি এই ঘটনাও ঘটতে পারে যে এনসিপি তাদের দলের অস্তিত্ব রক্ষার্থে হাসনাত আবদুল্লাহকে তার পদ থেকে অপসারণও করতে পারে সেনাবাহিনীর বিরুদ্ধে এরকম নিকৃষ্ট অবস্থান নেয়ার জন্য। শুধু দলের কথা কেন বলি, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেই পরের দিনই হাসনাত আবদুল্লাহর কাণ্ডটা রাতে এবং তার দিনের বেলাতে যে ভিডিও বার্তা দিলেন, সেনাবাহিনীর প্রধান সম্পর্কে যে বিশ্রী কথাগুলো বললেন, সেগুলোও আমার মনে হয় সেনাবাহিনীর টনক নড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে এই সরকার, ইউনূস সরকারের যে শক্ত অবস্থান, সেই শক্ত অবস্থান আজকে প্রশ্নবিদ্ধ হয়েছে। অনেকে বলছেন সেই কারণেই এই সরকারের ক্ষমতা কন্টিনিউ করাটা কঠিন হয়ে পড়বে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ জমানাতে, বিশেষ করে গত 15টি বছরে দুর্নীতির যে রেকর্ড তৈরি হয়েছিল, তা স্বাধীন বাংলাদেশের অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছিল। সেই সীমাহীন দুর্নীতিকে, যাকে বলা হয়, প্রমাণ করার জন্য বা এটিকে আখ্যায়িত করার জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তিনি একটি অবিস্মরণীয় উক্তি করেছিলেন। সেটি হলো যে দুর্নীতিতে একসময় পুকুর চুরি বলা হয়, কিন্তু এখন যে মানের দুর্নীতি হচ্ছে, যে স্তরের দুর্নীতি হচ্ছে, এটিকে এখন পুকুর চুরি বললে হবে না।
এটিকে যদি বলা হয় নদী চুরি, বিল চুরি, খাল চুরি, তাও হবে না। এর বিস্তৃতি আরো অনেক বড়। এটিকে তিনি বললেন সাগর চুরি। ওই জামানাতে সম্ভবত 2011 অথবা 12। তারপর আঙ্গুল ফুলে কলা গাছ। এই যে আমাদের হঠাৎ করে বড়লোক হয়ে যাওয়া, বিশেষ করে দুর্নীতির মাধ্যমে, এটিকে বাংলা প্রবাদ এবং প্রবচনে খুব সহজভাবে বোঝানোর জন্য আমরা বলে থাকি যে আঙ্গুল ফুলে কলা গাছ। আওয়ামী লীগ জমানাতে এটিকে বলা হতো আঙ্গুল ফুলে বট গাছ হয়ে গেছে। আপনারা যারা ব্যানিয়ান ট্রি, বট গাছ হিসেবে বাংলাদেশের সবচেয়ে জায়ান্ট বৃক্ষ সেটিকে জানেন, সেটি হলো বট গাছের একটা বৈশিষ্ট্য হলো এটি শুধু আকারে বড় নয়, এটি যেভাবে বিস্তার ঘটায়, অর্থাৎ বট গাছ থেকে জড় বের হয়, সেই জড় গাছের উপরে থেকে মাটিতে নামে এবং সেটা একটা বৃক্ষ তৈরি হয়। কাজেই দুর্নীতির যে বটবৃক্ষ বা আঙ্গুল ফুলে বটবৃক্ষ হওয়া, এটা কেবলমাত্র মাটি থেকে উৎসরিত হয়ে যে একটি দুর্নীতির বৃক্ষ তৈরি করবে তা নয়, এটি আরো ব্যাপক। অর্থাৎ মাটি থেকে প্রথমে দুর্নীতি তৈরি হলো, অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থায় ধরুন একজন মন্ত্রী, সে দুর্নীতি করে সে করলো কি বটগাছ হয়ে গেল। তো বটগাছ হওয়ার পরে সে তার যে চেলা চামুন্ডা অর্থাৎ ডালপালা, সেই ডালপালাদের মাধ্যমে আরো নতুন দুর্নীতি শুরু করলো সারা বাংলাদেশে, লুটপাট। তারপর সেই ডালপালা বড় হয়ে গেল এবং ডালপালা উপরে উঠে তারা আবার করলো কি তাদের যে শিকড় ওটা মাটিতে আবার পাঠালো এবং মাটিতে পাঠানোর ফলে সেটি আবার আরেকটা দুর্নীতির বৃক্ষ হয়ে গেল। তো দুর্নীতির যে বটবৃক্ষ, এইভাবে বটবৃক্ষ সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রথমে রাষ্ট্র ব্যবস্থাকে তারা যাকে বলা হয় শোষণ করেছে, বৃক্ষ হয়েছে, আবার দ্বিতীয়বার তাদের অঙ্গ প্রত্যঙ্গ সেটি আবার রাষ্ট্রের উপর কামড় বসিয়েছে উপরে থেকে এবং এইভাবে 15 লক্ষ কোটি টাকা কেবলমাত্র দেশের বাইরে পাচার হয়েছে বলে বিভিন্ন অর্থনৈতিক সূত্র থেকে বলা হয়েছে। আওয়ামী লীগের এই দুর্নীতির ফলে এস আলমের সৃষ্টি হয়েছে। এই দুর্নীতির ফলে দরবেশের জন্ম হয়েছে। এই দুর্নীতির ফলে সামিট গ্রুপ থেকে শুরু করে আরো অনেক টাইকুন, দুর্নীতির টাইকুন পয়দা হয়ে গেছে। একজন মন্ত্রী, একজন এমপি, একজন সরকারি কর্মকর্তা, একজন বেনজির, তারপরে আরো অনেক সেই বেনজিরের সাথে যারা সম্পৃক্ত তারা, এবং এখন যে সকল পুলিশের লোকজন ধরা পড়ছে বা যাদেরকে ধরার চেষ্টা করছে, এদের সকলের বিরুদ্ধেই হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ। তো কাজেই দুর্নীতির যে বটবৃক্ষ বা আঙ্গুল ফুলে বটগাছ হয়ে যাওয়ার আওয়ামী লীগের যে ইতিহাস, এটি এই পর্যন্ত রাখলাম। আওয়ামী লীগের পতনের পর আমরা ধরে নিয়েছিলাম যে দুর্নীতির মূল উৎপাটন হয়ে যাচ্ছে, সারা দেশে ন্যায় এবং সততার একটা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে। কিন্তু কি গত 7 মাসে আমরা দেখলাম যে কেবলমাত্র ব্যাংকিং খাতে নাকি নতুন করে 5,000 কোটিপতি যুক্ত হয়েছে। মানে যারা আগে ফকির ছিল, মিসকিন ছিল, কবরস্থানের গোর খাদক ছিল বা খদক ছিল,
তো সেই সমস্ত মানুষ এই গত 7 মাসের মধ্যে কোটিপতি হয়ে গেছে এবং তারা ব্যাংক অ্যাকাউন্টে তাদের টাকা ডিক্লেয়ার করে নতুন কোটিপতি হয়েছে। তো যেখানে আমাদের যে কোটিপতির সংখ্যা হাজার হাজার কমে যাওয়া উচিত, তো সেইটা কমে না গিয়ে যদি ব্যাংকিং সেক্টরে 7 মাসে 5,000 নতুন কোটিপতি হয়ে থাকে, মানে এখানে দৃশ্যটি সিঙ্গেল না, তো একজনের হয়তো 1 কোটি টাকার মালিক, আর একজন হয়তো 1,000 কোটি টাকার মালিক। ফলে কি হলো যে এখানে অ্যাটলিস্ট এই ব্যাংকিং সেক্টরে 50,000 কোটি টাকা, গড়ে যদি 5 কোটি টাকা করে ধরি, 50,000 কোটি টাকা লুটপাট হয়েছে অথবা তারা অর্জন করেছে। 2 নম্বর হলো যে এই যে 5,000 নতুন যে কোটিপতি, এর বাইরে আরও অন্তত 5,000 লোক আছেন যারা ব্যাংকে টাকা রাখেননি, যারা দেশের বাইরে পাচার করেছেন, যারা শিল্প কলকারখানাতে বিনিয়োগ করেছেন, যারা আওয়ামী লীগের বিভিন্ন প্রতিষ্ঠান দখল করে সেখানে তাদের অর্থ বিনিয়োগ করেছেন। তো এদের সংখ্যা যদি ধরেন আরও 50,000 কোটি, তাহলে 1 লক্ষ কোটি টাকা এই কয়েক মাসের মধ্যে শুধু এখানেই তছনছ হয়েছে। এটাকে আপনি কি বলবেন? এটিকে আপনি দুর্নীতির সাগর স্ত্রী বলবেন, মহাসাগর স্ত্রী বলবেন, নাকি এটিকে দুর্নীতির মহাকাশ বলবেন? আমি এটাকে দুর্নীতির মহাকাশ বলতে চাই। এর কারণ হলো সাগর মহাসাগর বলতে আসলে খুব ছোট একটা জিনিস বোঝায়, কিন্তু বাংলাদেশের যে দুর্নীতি, এটি আকাশের নক্ষত্র মণ্ডলীকে স্পর্শ করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখার জন্য যে প্রথম আসমান তৈরি করেছেন, সেই প্রথম আসমানের যে সীমাহীনতা, বিস্তীর্ণতা এবং এর যে বৈচিত্র্যতা, এর যে ম্যাথমেটিক্যাল ফরমেশন, গাণিতিকভাবে প্রথম আকাশ আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তৈরি করেছে, এভাবে বর্তমানের যারা দুর্নীতিবাজ তারা এত চমৎকারভাবে এই 7 মাসে এমন দুর্নীতি করেছে যে আপনি আমি টের পাইনি। ফলে আমরা যে দরবেশকে গালাগালি করতাম, বর্তমান জমানাতে যারা দুর্নীতি করেছেন তারা আলটিমেটলি দরবেশকে অতিক্রম করে অনেকে দরবেশের বাবা কিংবা দাদার মর্যাদায় পৌঁছে গেছেন। আমরা যারা এস আলমকে গালাগালি করতাম, এখনকার যারা দুর্নীতিবাজ তারা এস আলমের আব্বা হুজুর হয়ে গেছেন, পীর সাহেব হয়ে গেছেন। তো এই যে জিনিসগুলো হচ্ছে, এটাকে আপনি আঙ্গুল ফুলে আমি এখানে বলার চেষ্টা করছি পিরামিড। পিরামিড কেন? কেন বটবৃক্ষ নয়? কেন বটবৃক্ষের সাথে বড় জায়ান্ট বৃক্ষ আর নেই পৃথিবীতে? আমাজনের জঙ্গলে কিছু বৃক্ষ রয়েছে যারা উচ্চতা অনেক বড়, কিন্তু বটবৃক্ষের মতো ঠিক এরকম বৈশিষ্ট্য তাদের নয়। কাজেই বর্তমান যে দুর্নীতি, সেটাকে বটবৃক্ষের সঙ্গে তুলনা করা যাবে না। এই সময় যে দুর্নীতি যাদের আঙ্গুল ফুলেছে, সেটা মিশরের যে বিখ্যাত পিরামিড, সেই পিরামিডের সঙ্গে তুলনা করা যেতে পারে। আপনারা অনেকে হয়তো জানেন যে পিরামিডের যে উচ্চতা 400 ফিটের মতো, অর্থাৎ 40 তলা একটি বিল্ডিংয়ের সমান উচ্চতা আজ থেকে 5,000 বছর আগে তৈরি করা হয়েছিল। এবং এখানে অন অ্যাভারেজে মানে কোটি কোটি যে ব্লক, গ্রানাইটের যে ব্লক তৈরি করা হয়েছিল, যেগুলোর গড় ওজন 30 টন থেকে 100 টন পর্যন্ত, এবং প্রতিটি ব্লক চতুষ্কোণ, চতুর্ভুজ চতুষ্কোণ ব্লক। চতুষ্কোণ ব্লক দিয়ে
এমন একটা পিরামিড তৈরি করা হয়েছে, এটারও 4 কোণ, কিন্তু দূর থেকে দেখে এটাকে আপনার মনে হবে ত্রিভুজ। তো চতুর্ভুজ পাথর কেটে তারা যে জ্যামিতিক কায়দায় এই একটি পিরামিড তৈরি করেছে প্রাচীন মিশরীয় বিজ্ঞানীরা। মানব জাতির ইতিহাসে এইরকম মাস্টারপিস, ইউনিক ম্যাথমেটিক্যাল অ্যান্ড জিওমেট্রিক্যাল মাস্টারপিস তৈরি করা তো দূরের কথা, এখনো পর্যন্ত বিজ্ঞান ভেবে পাচ্ছে না যে কি করে এটি তৈরি করেছিল, বা বিজ্ঞান এখন কি এরকম একটা পিরামিড তৈরি করতে পারবে কিনা। প্রথম জবাব হলো একেবারে অসম্ভব। বিজ্ঞানের এখন এমন কোনো ক্রেন তৈরি হয়নি যে 40 টন 50 টনের একটা পাথরের টুকরো একসঙ্গে তারা 400 ফিট উপরে তুলে ফেলতে পারবে। 2 নম্বর হলো যে এই পাথরগুলোকে একটার সঙ্গে একটা সামঞ্জস্য রেখে পিরামিডের ভিতরে যে চ্যানেলগুলো তৈরি করা আছে, সুড়ঙ্গগুলো তৈরি করা আছে, কোনোটা বাতাসের জন্য, কোনোটা প্রবেশের জন্য, এবং সর্বোচ্চ শিখরে সেখানে একটা বড় রুম আছে, কুইন চেম্বার বা কিং চেম্বার বলা হয় সেটিকে। আপনারা যারা গিয়েছেন দেখেছেন, আর যারা যাননি তাদের যাওয়া উচিত, না দেখলে বুঝতে পারবেন না হাউ ইট ইজ পসিবল। তো এই যে পিরামিড তৈরি করার জন্য তারা যে প্রযুক্তি ব্যবহার করেছে, তারা যে জ্যামিতি ব্যবহার করেছে, যেটা এখন পর্যন্ত এই দুনিয়ার মানুষ আবিষ্কার করতে পারেনি, তদ্রূপ বর্তমানে যারা দুর্নীতি করছে তারাও তাদের দুর্নীতির হাতিয়ারকে এতটা ম্যাটিকুলাসলি ব্যবহার করেছে, অঙ্কের হিসাব অনুযায়ী ম্যাটিকুলাসলি, জ্যামিতিক হিসাব অনুযায়ী জিওমেট্রিক্যালি তারা ব্যবহার করেছে। এখানে সংখ্যাতত্ত্বের যে অ্যালগোরিদম যেভাবে তারা ব্যবহার করেছে, ফলে আমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি আর বলছি, আহা কত সুন্দর ফেরেশতার মতো মানুষ, কত সুন্দর সূর্য সন্তান, মানে এদের জন্ম না হলে বাংলাদেশে জন্ম হতো না, এরা কি দুর্নীতি করতে পারে? অথচ বাস্তবতা হলো এই গত কয়েক মাসে শুধুমাত্র ব্যাংকিং সেক্টর এবং নন ব্যাংকিং সেক্টরে লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়ে গেছে 7 মাসে। তাহলে 15 বছর যদি চলে তাহলে কি পরিমাণ হতে পারে, এটা হলো একটা বিষয়। 2 নম্বর হলো যে অর্থনীতি এখন স্থবির, তো সেখানে যদি এইরকম দুর্নীতি হয় তাহলে পরিপূর্ণভাবে যদি আওয়ামী লীগ জমানার মতো একটি রমরমা অর্থনীতি থাকতো তাহলে কি হতো? একজন প্রশাসক নিয়োগের জন্য সিটি কর্পোরেশনের কাউন্সিলর ঘুষের রেট উঠেছে 50 লাখ টাকা। বাজারে গুজব দেশের একটি শীর্ষস্থানীয়, যাকে বলা হয় সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের জন্য 300 কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছে, এবং একজন ব্যবসায়ী উপদেষ্টার নিয়োগ লাভ নিয়ে যে সকল কথা শুনছি, আল্লাহ মাফ করুক, আমাদের এই বাংলাদেশে আমরা একটা গ্রেট ওয়াল তৈরি করতে পারিনি, মিশরের মহাপ্রাচীর করতে পারিনি, আমরা একটা পিরামিড সদৃশ্য মাটির ডিবিও তৈরি করতে পারিনি প্রকৌশল দিক থেকে, ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস হিসেবে। কিন্তু দুর্নীতি করতে গিয়ে আমরা ইতিমধ্যেই এই যে নিজেদের আঙ্গুলকে যে পিরামিড বানিয়ে ফেললাম, এই পিরামিডের মধ্যে কতজন ফেরাউন রয়েছে
কত ফেরাউনের লাশ রয়েছে, কত ফেরাউনের যে লোয়ার চেম্বার, পিরামিডের যে লোয়ার চেম্বারে কত ফেরাউনের ধনসম্পদ। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি দেখলেন, যে বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়টি সবথেকে হাইলাইট এবং ভাইরাল, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহ তাদের মাঝখানে কি হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আপনারা ইতিমধ্যে আলাপ এবং আলোচনা শুনতে পেয়েছেন। এবং সেই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।